বসন্ত বাইরে বেরিয়ে এসে পাশের তাঁবুটার দিকে তাকালো। ওটার ভেতরে কেউ জেগে আছে কিনা বোঝা যাচ্ছে না। জোড়া গোয়েন্দা অথবা ভাঁড় সেজে লোক দুটো ওকে কিরকম ভাওতা দিল। ওদের একজন যদি মিস্টার সেন হয়, আর একজনকে নায়ক কথা দিলে পরিচালককে মেনে নিতেই হয়। এই যে ডিরেক্টর সাহেব, আমরা কি আজ রওনা হচ্ছি? বসন্ত দেখল ঠক্কর প্রশ্নটা করতে করতে এগিয়ে আসছে। লোকটার দিকে তাকিয়ে আজ হঠাৎ বসন্তর মনে হলো ও দলে থেকে ভালোই হয়েছে। এরকম একটা টাফ লোক অনেক সাহায্যে আসবে। সে হেসে উত্তর দিল, এই ওয়েদারে আপনি হাঁটতে পারবেন? আই ডোন্ট মাইন্ড, কিন্তু দেরি করলে বিপদে পড়বেন। একবার বরফ পড়তে শুরু করলে আর কিছুতেই খুঁজে পাবেন না। ঠক্কর হাসল, অবশ্য তাতে আমারই সুবিধায়, ছবিটা তুলতে হবে শুধু। ঠান্ডায় দাঁড়িয়েও বসন্তের কান গরম হলো। আপনি সে সুযোগ পাবেন না। সুটকেসটা আমাদের প্রাণ, আমরা ওটাকে খুঁজে বের করবই। আমার মন বলছে ওটা পাবই। ঠক্করকে নির্লিপ্ত দেখালো, আমাদের হিরো সাহেবের খবর কি? উনি কি বলছেন? ওর ধারণা অন্যরকম হলে সঙ্গে আসতেন না। আমাদের হিরো সাহেবের ঠান্ডা কম, সাহস বেশি। এ কথা বলছেন কেন? কাল রাত্রে একটা চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখি হিরো সাহেব একা একা ঘুরে বেড়াচ্ছেন। ভাবলাম ওকে জিজ্ঞাসা করি চিৎকারটা কার। কিন্তু সেই সময় ডিরেক্টর সাহেব হেরোইনের সঙ্গে কথা বলছিলেন, আর হিরো সাহেব সেটা লক্ষ্য করছেন। আমি আর কাউকে ডিস্টার্ব করিনি। চিৎকারটা কার খুঁজে পেয়েছেন? ঠক্কর হাসলো প্রশ্নটা করে। খুনের কথাটা বলতে গিয়েও চেপে গেল বসন্ত। অরিন্দম নিজেই তার কাছে খোলসা করেনি ব্যাপারটা। সে কোনো কথা না বলে মাথা নেড়ে না বলল। ঠক্কর বলল, আচ্ছা, রিয়েলি মিস্টেরিয়াস। তারপর শীষ দিতে দিতে নিজের তাঁবুর দিকে ফিরে গেল লোকটা। বসন্তর মনে হলো এই ঠান্ডায় ওর বিন্দুমাত্র অসুবিধে হচ্ছে না। কিচেনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বসন্ত দৃশ্যটা দেখল। ওপাশে জল খাবার হচ্ছে, মাঝখানে আগুন জ্বেলে সবাই গোল হয়ে বসেছে, এবং এই দলে কল্পনাও রয়েছে। কথা বলছিল অনন্ত। বসন্তকে দেখেও তার কথা থামল না। আগুনের সামনে বসেও অনন্ত শুধু নাক আর চোখ মুক্ত রেখেছে। অনন্ত বলছিল, বুঝলে হে, অনেক ভেবে দেখলাম এইটাই একমাত্র পথ। ফিরে গিয়ে আমরা জ্যোতিবাবুকে প্রস্তাবটা দিতে পারি। বিক্রম বলল, জ্যোতিবাবু না হয় তর্কের খাতিরে ধরলাম মেনে নিলেন, কিন্তু সিকিমের মুখ্যমন্ত্রী রাজি হবেন কেন? কেউ নিজের রাজ্যে জনসংখ্যা বাড়াতে চাই? বসন্ত জিজ্ঞাসা করল, কেসটা কি? বিক্রম বলল, আমাদের অনন্তদার মাথায় একটা পরিকল্পনা এসেছে। কলকাতার বস্তি এবং মধ্য নিম্নবিত্ত এলাকায় যে রেটে হুলিগান আর মাস্তান বেড়ে যাচ্ছে তাতে উনি চিন্তিত। ওর ধারণা যদি কলকাতার সব পাড়া থেকে বেকার মাস্তানদের কালেক্ট করে এখানে তুলে এনে ছেড়ে দেওয়া যায়, তাহলে প্রবলেমটা সলভ হতে পারে। কীরকম? বসন্তের বেশ মজা লাগলো। এবার অনন্ত কথা বলল, কলকাতায় আপনি লক্ষ্য করেছেন ওদের পেটে ভাত নেই, কিন্তু অমিতাভ বচ্চনের মতো চুল আর পোশাকের মানজা ঠিক আছে। সব সময় পৃথিবীটাকে নস্যি করে দিচ্ছে। কেউ কোনো প্রতিবাদ করলেই তার বাপের বিয়ে দেখিয়ে দেবার হুমকি দেয়। মদ খাওয়া আর মাস্তানি করা ছাড়া কোনো কাজ নেই। বেলঘড়িয়া থেকে গড়িয়া, পাড়ায় পাড়ায় একই স্যাম্পল। এদের যদি এখানে এনে ছেড়ে দেওয়া যায় আর বলা হয় নিজের খাবার নিজে তৈরি করে নাও, তবে উচিত শিক্ষা হবে। ঠান্ডায় তো অর্ধেক মরেই যাবে, কল্পনা মন্তব্য করল। মরলে খারাপ লাগবে, তবে জিভগুলো যদি খসে যায় তাহলে মঙ্গল। আপনি আর একটা সাইবেরিয়া তৈরি করে এখানে পাঠাতে চাইছেন অনন্তদা? আপনি তো জারের চেয়ে বুর্জোয়া। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মাস্তানদের মেনে নিতে হবে, বিক্রম বলল। কিন্তু অনন্ত অন্য প্রসঙ্গে চলে এলো আচমকা। এখানে ভূত আছে বসন্তদা? কি করে বুঝলেন? কাল রাত্রে একজন কিরকম কোঁকিয়ে চিৎকার করলো, শোনেননি? অথচ আমাদের কেউ নয়। রাত দুপুরে এই ঠান্ডায় কে আসবে চিৎকার করতে? বসন্ত আর কথাটাকে বাড়তে দিল না। সে ঘুরে দাঁড়াবার আগে বলল, সবাই তৈরি থাকুন। যদি দুপুরের মধ্যে ওয়েদার ভালো হয়ে যায় তাহলে আজই আমরা রওনা হয়ে যাব। অনন্ত বলল, আমি তো এখানেই থেকে যাব। বসন্ত কোনো মন্তব্য না করে তাঁবু ছেড়ে বেরিয়ে এলো। শুধু শেষ মুহূর্তে কল্পনার সঙ্গে তার চোখাচোখি হলো। হঠাৎ তার মনে হলো একটু আগে অরিন্দম তাকে খোঁচা দিয়েছে। কল্পনার সঙ্গে তাকে জড়িয়ে একটা ভাবনা ওর মধ্যে এসেছে। বসন্তর খুব মেজাজ খারাপ হলো। নায়করা সবসময় কি ভাবে? সেটে এবং সেটের বাইরে প্রেম করার একচেটিয়া অধিকার শুধু তাদেরই। কিন্তু কল্পনা ওভাবে তাকালো কেন? কথাটা যে এত সত্যি হবে ভাবেনি বসন্ত। 11:30 নাগাদ আবহাওয়া দ্রুত পাল্টে গেল, আর 12টার সময় মনে হলো যে কোনো মুহূর্তে রোদ উঠলে উঠতে পারে। সহদেব সেন তবু মন স্থির করতে পারছিল না। একবার এগিয়ে গেলে শেষ পর্যন্ত দাঁতে দাঁত কামড়ে থাকতে হবে। কিন্তু নতুন আসা মালবাহকদের নেতা
শেরিং বলল, ঘণ্টা চারেকের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা নেই। তবু সহদেব আর একটা দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। লাচেন থেকে হাঁটতে হবে। প্লেন যেখানে ভেঙে পড়েছে সেই জায়গাটি চিহ্নিত নেই। অনেকটা এলাকা নিয়ে খুঁজতে হবে। তাছাড়া এই পথে মাইল 8 গেলেই বরফ শুরু হবে। সেক্ষেত্রে সকাল সকাল বের হলেই ভালো। শেরিং হেসে বলেছিল, এখন আকাশ নিয়ে এত চিন্তা করছেন সাহেব, কিন্তু হাঁটতে শুরু করলে এসব ভাবনা মাথায় আনতে পারবেন না। সহদেব নিজেও সেটা জানে। এর আগে বৃষ্টিতে হাঁটার অভিজ্ঞতা তার আছে। কিন্তু এবার যে দল নিয়ে যেতে হবে তাদের নভিস বললেও কম বলা হয়। ঝুঁকিটা সেখানেই। অরিন্দম আজ সারাটা সকাল তাঁবু থেকে বেরোয়নি। প্রাকৃতিক প্রয়োজন মিটিয়ে নেয়ার জন্যে অন্তত গোটা চারেক বারোয়ারি ছাউনির ব্যবস্থা করেছিল। দুপুরে একবার বেরিয়ে প্রয়োজন সেরে এসে আবার ব্যাগের ভেতর ঢুকে পড়েছিল। কিন্তু শীত এবং আলস্য যে ঘুমটাকে টেনে আনে তারও একটা নির্দিষ্ট আয়ু আছে। সকালে বসন্ত চলে যাওয়ার পর অনন্ত একবার এসেছিল। দুপুরের খাবার দিতে সে যখন আবার এসেছিল তখন জ্ঞান দিয়েছিল, দাদা যত শুয়ে থাকবেন তত ঠান্ডা আপনাকে কাবু করবে। আপনি যে কি করে বরফের মধ্যে যাবেন বুঝতে পারছি না। অথচ আমি স্বপ্নে দেখেছি একমাত্র আপনি সুটকেসটা খুঁজে পাবেন। মাঝে মাঝে এরকম কথাবার্তা মন্দ লাগে না। টালিগঞ্জের কিছু বয়স্ক প্রোডাকশন ম্যানেজার উত্তম কুমারের সঙ্গে যেসব কথা বলতেন তা অনেক প্রডিউসার ডিরেক্টর বলতে সাহস পেতেন না। দীর্ঘকালের পরিচয়ে ওদের খবরদারি উত্তমবাবু উপভোগ করতেন। অরিন্দম চোখ বন্ধ করেছিল। কিন্তু মুশকিল হলো কি জানো, এত ঠান্ডায় আর পারা যাচ্ছে না। হাজার হোক ঘামের দেশের লোক আমরা, কি বলো? তা শরীর গরম করার কোনো ব্যবস্থা করেছো? অনন্তর যে চোখ দুটো দেখা যাচ্ছিল সে দুটো ছোট হয়ে এলো। তাঁবুর ভেতরে আগুন জ্বেলে দেব? একটু ভয় থাকে, তবে চোখে চোখে রাখলে বেশ গরম হয়। কথাটা বুঝেও যে অনন্ত না বোঝার ভান করছে তা বুঝতে অসুবিধে হলো না। অরিন্দম সরাসরি জিজ্ঞাসা করল, এখানে এসে লোকাল কিছু খুঁজে পেয়েছো? সঙ্গে সঙ্গে মাথা নাড়ল অনন্ত, তা পেয়েছি। ওইসব পোর্টার আজ দলে এলো, তারা সঙ্গে এনেছে। আমি ওদের বলেছিলাম পাহাড়ে ওঠার সময় ওসব খাওয়া সহদেবদা বারণ করে দিয়েছেন। ওরা বলেছে তাহলে ওদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে একেবারে দেশি জিনিস, আপনি খেতে পারবেন না, বড্ড গন্ধ। লাচেনে একটু ঘুরে দেখো, এত লোক এখানে থাকে সন্ন্যাসীর মতো, তা কখনো হয়? নিশ্চয় বেটারা কিছু খুঁজে পাবে। ইচ্ছে করেই 50 টাকার নোট দিয়ে দিয়েছিল অরিন্দম। আর দুপুরের পরেই তার তাঁবুতে 2টো বোতল পৌঁছে গেল। গায়ে কিছু লেখা নেই, এমনকি মুখে কর্ক পর্যন্ত নেই। অনন্ত হলফ করে বলে গেল, এমন সুপানীয় সে কখনো খায়নি। ভারতবর্ষের অনেক জায়গায় শুটিংয়ে গিয়ে নানান পানীয় খাওয়ার অভিজ্ঞতা তার হয়েছে, কিন্তু এ বস্তুর সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। লাচেনে এক বুড়ির কাছ থেকে কিনে এনেছে সে। তবে বোতল ফেরত দিলে দাম কমবে। এখানে বোতল পাওয়া যায় না বললেই চলে। ফলে বিক্রি হয় খদ্দেরের পাত্রে দ্রব্য ঢেলে। বিকেল চলে এলো জিনিস দুটোর দিকে তাকিয়ে। দেশি বস্তু খেয়ে যে পরিমাণে মানুষ মারা যায় প্রতিদিন, তার সংখ্যা বাড়াবার ঝুঁকি সে নিতে চাইছিল না। বাংলা ফিল্মের বিখ্যাত নায়ক দেশি খাচ্ছেন, খবরটা জানতে পারলে সিনেমা পত্রিকার বিক্রি আরও বাড়ত। অতএব বোতল দুটোই দ্বিতীয়বার হাত দিল না অরিন্দম। রোদ ওঠেনি, কিন্তু সারাদিন পরিষ্কার ছিল পাহাড়। অতএব রাত্রে যদি আবার আকাশের চেহারা খারাপ না হয় তাহলে আগামী সকালে যাওয়া যাবে। যে দল যাবে তা আগেই ঠিক ছিল। বসন্ত ও সহদেব বিকেলে অরিন্দমের সঙ্গে কথা বলতে এলো। বসন্ত জিজ্ঞাসা করল, কি ব্যাপার, সারাদিন ওভাবে শুয়ে আছেন? অরিন্দম বলল, বড় আরাম হে। এবং তখনই বসন্তর নজরে পড়ল বোতল দুটোর ওপরে। সঙ্গে সঙ্গে তার মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু বোতলের গায়ে কোনো লেবেল না থাকায় সে ঠিক বুঝতে পারছিল না ও দুটোই মদ আছে কিনা। কিন্তু সহদেব জিজ্ঞাসা করল, আপনি লোকাল মদ পেলেন কি করে? পেয়ে গেলাম। জিনিসটা কি রকম জানেন? আমি খাইনি কখনো, তবে শুনেছি এখানে যে জিনিস বোতলে বিক্রি হয় তার স্ট্যান্ডার্ড ভালো। একথা টার্নারের বইতেও পড়েছি। তবু আমি বলবো না খাওয়াই ভালো। খুব ঠান্ডা লাগলে একটু ব্র্যান্ডি খেতে পারেন। যা হোক, কাল সকালে আমরা বের হতে পারবো আশা করছি। 6:30টায় রওনা হব। তার আগে তৈরি হয়ে নিতে হবে। সহদেব প্রসঙ্গ পাল্টালো, অনন্তকে বলো 5টা নাগাদ সবাইকে ঘুম থেকে তুলতে। অরিন্দম বলল। এই সময় দরজায় শব্দ হলো। অরিন্দম গলা তুলল, আসুন। তাঁবুতে ঢুকে ইতস্তত করতে লাগলেন বিদেশবাবু। বসন্ত দেখল জোড়া গোয়েন্দাদের 2 নম্বরটা। আজ সারাদিন সে ওদের দেখেছে বলে মনে করতে পারল না। সঙ্গে সঙ্গে তার মেজাজ খারাপ হয়ে গেল। এরা শিলিগুড়ির হোটেলেই তাকে ভাওতা দিয়েছিল। বিদেশ আরও কয়েক পা এগিয়ে
শায়িত অরিন্দমকে জিজ্ঞাসা করল, অসুস্থ? অরিন্দম মাথা নাড়ল। রিল্যাক্সিং। মিস্টার সেন কোথায়? উনি সারাদিন তাঁবুতেই আছেন। কথাগুলো বলে আবার চুপ করে গেলেন ভদ্রলোক। কিছু বলবেন? অরিন্দম জিজ্ঞাসা করল। লোকটি আবার সহদেব এবং বসন্তের দিকে তাকালেন। তারপর বললেন, কথা ছিল। বলুন। বিদেশ বললেন, ওরা নেই। কারা নেই? সহদেব প্রশ্নটা করল। প্রশ্নটা যেন বসন্তেরও। বিদেশ ঠোঁট চাটলেন। এর মধ্যেই সে দুটো ঠান্ডায় ফাটতে শুরু করেছে। আমি এইমাত্র নিজে ঘুরে এসেছি। ওরা 10টা নাগাদ খারাপ ওয়েদারে বেরিয়ে পড়েছে। কালকের ঘটনাটার পর সকালে ওয়াচ রাখতে পারিনি। সেন সাহেব খবরটা শুনে খুব ভেঙে পড়েছেন। পাহাড়ি পথ, ওরা একদিন এগিয়ে রইল। অরিন্দম এবার হ্যামক থেকে নেমে দাঁড়ালো। আপনি কোথায় খোঁজ নিয়েছিলেন? বিদেশ আবার বসন্তদের দিকে তাকালেন। তারপর বললেন, যে বাংলোটায় মিসেস সেন ছিলেন সেটাও খালি। হঠাৎ বসন্ত উষ্ণ গলায় বলল, কে কখন যাচ্ছে তা নিয়ে মাথা ঘামিয়ে আমাদের কি লাভ? আমরা যাব আমাদের মতো। দাদা আপনাদের কথা দিয়েছেন যখন, তখন আপনারা দুজন আমাদের সঙ্গে থাকছেন। কিন্তু ওসব কথা বলে আর টেনশন বাড়াবেন না। আমরা কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছি না। বিদেশের মুখ আরও শুকিয়ে গেল। তারপর মাথা নেড়ে আসছি বলে তাঁবু থেকে বেরিয়ে গেল। সহদেব এবার বসন্তকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? লোকটার কথাবার্তা একদম পাল্টে গিয়েছে মনে হচ্ছে। বসন্তের বিরক্তিটা তখন ছিল। বলল, হ্যাঁ, স্বামী স্ত্রীর ঝগড়ায় আমরা থাকবো না, এটাই শেষ কথা। অরিন্দম অন্যমনস্ক ছিল। হঠাৎ বলল, অদ্ভুত লাগছে, ওরা খোঁজ খবর না নিয়ে চলে গেল। বসন্ত জিজ্ঞাসা করল, আমি ঠিক বুঝতে পারছি না, কি ব্যাপার? তোমার দলের একটি মানুষ যদি আচমকা কমে যায়, তবে তার সম্পর্কে খোঁজ না নিয়ে তুমি যদি জায়গা ছাড়তে পারো, তাহলে বুঝবো পৃথিবীর যে কোনো অপরাধ করতে তোমার বিন্দুমাত্র অসুবিধে হবে না। অবশ্য এটা ঠিক, ইতিহাস বলে যে কোনো দাগী ক্রিমিনালের চেয়ে একজন সাধারণ মানুষ অনেক নৃশংস ক্রাইম করতে পারে। ঠিক আছে, তোমরা তৈরি হও। এ বিষয়ে আর আলোচনা না করাই ভালো। অরিন্দম বোতল দুটোর একটায় হাত দিচ্ছে দেখে বসন্তরা আর কথা বাড়ালো না। তাঁবুতে একা হবার পর অরিন্দম আবার বোতলটাকে রেখে দিল। বিদেশ ঠিকই বলেছেন, পাহাড়ে একদিনের পথ এগিয়ে থাকার অনেক সুবিধে। এত করেও যদি মিস্টার সেনের আগে ওরা স্পটে পৌঁছে যায় এবং ব্রিফকেসটা খুঁজে পায়, তাহলে ওর ভেঙে পড়ারই কথা। কিন্তু সেটা হলে অরিন্দমের বিশ্বাস আর একটা খুন হবে। হিরে পাওয়ার পর মিসেস সেনকে পৃথিবীতে রাখা হবে না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটা মাথায় উঁকি দিল তার। সে একথা ভাবতে পারছে না, কেন ওগুলো পাওয়ার পর চ্যাটার্জির পরমায়ু শেষ হয়ে যাবে। এত তরপানি এখন মিসেস সেন সহ্য করছেন ব্রিফকেস পেতে হবে বলে। রাতটা চমৎকার কাটল অরিন্দমের। সারাদিন শুয়েও অত বড় রাত চমৎকার ঘুমাতে পারল। 6টার মধ্যে সে তৈরি। কিছু তাঁবু গুটিয়ে নেওয়া হয়েছে। জিনিসপত্রের সংখ্যা কমছে। সবচেয়ে আনন্দের কথা, পূব আকাশ লাল হয়েছে। আকাশে মেঘ নেই এবং সূর্যদেবের দর্শন পাওয়ার সম্ভাবনা 99 ভাগ। সঙ্গে আনা অল্প শক্তির জেনারেটরগুলো 1 ঘন্টা চালানো হয়েছিল প্রথম রাতে। ওগুলো সহজেই বহন করা যায়। দলটা সম্পূর্ণ তৈরি হতে না হতে নরম তুলতুলে রোদ নেমে এলো আকাশ থেকে। আর তখনই সক্রিয় হলো বিক্রম। তার ক্যামেরা কখনো সে খুলেছে কিনা অরিন্দম জানে না, কিন্তু এখন স্ট্যান্ড লাগিয়ে এই যাত্রারম্ভ ধরে রাখতে চাইছে। অভ্যেসবশত সে মিটারে আলো মাপতে চাইছিল। বসন্ত তাকে চিৎকার করে বলল, আলো মেপে শুটিং করছো নাকি? তোমার অ্যাকশন বলার জন্যে সারাদিন তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। যা পাচ্ছ তাই তুলে নাও। 8 ঘন্টা দেরি হলো রওনা হতে। ক্যামেরা এখন বিক্রমের হাতে। প্রবল উৎসাহে সে চেষ্টা করছে হাঁটতে হাঁটতে দলটাকে ধরে রাখতে, যদিও প্রতি মুহূর্তে তার মুখ থেকে নির্দেশ ছুটে আসছিল, কিন্তু সেদিকে কেউ কান দিচ্ছিল না। প্রত্যেকেই এখন এমন উত্তেজিত যে শীতের তীব্রতা উপেক্ষা করছে। প্রোডাকশন ম্যানেজার অনন্ত খানিকটা দূর দলের সঙ্গে এসে দাঁড়িয়ে গেল। আমি আপনাদের জন্য রোজ এখানে অপেক্ষা করব। যেমন করেই হোক সুটকেসটা খুঁজে বের করবেন। অরিন্দম একবার মুখ ফিরিয়ে লোকটাকে দেখল। অনন্ত আবার চেঁচালো, সবাই ভালোই ভালোই ফিরে আসুন। ভগবান তুমি দেখো, হে মা কালী তুমি দেখো। তার দুটো হাত যুক্ত হয়ে আকাশের দিকে উঁচানো। যেসব চলচ্চিত্রকর্মী কলকাতায় বসে স্পটে যাওয়ার জন্য পিড়াপিড়ি করেছিল এবং সহদেবের লিস্ট দেখে ক্ষুব্ধ হয়েছিল, তাদের 2-1 লাচেন পর্যন্ত এসে মত পাল্টে ফেলেছিল। এখন অনন্তর পাশে দাঁড়িয়ে বিদায় জানাতে জানাতে তারা লাচেনে থেকে যেতে পারছে বলে নিশ্চয়ই খুশি হয়েছে। রোদ বাড়ছে না, কিন্তু পৃথিবী পরিষ্কার। দলটা চলছে লম্বা লাইন দিয়ে। একদম শুরুতে আছে মালবাহকের নেতা শেরিং আর সহদেব সেন। তাদের পেছনে বসন্ত আর কল্পনা।
ওদের ঠিক পরেই ক্যামেরা কাঁধে বিক্রম, বিক্রমের পেছনে মিস্টার সেন এবং বিদেশবাবু, ওদের পেছনে অরিন্দম, এরপরে মালবাহকদের বিরাট দঙ্গল এবং সবশেষে ঠক্কর। ঠক্করের হাতে সেই সুটকেসটা যা সে ধরে আছে সাবলীল ভঙ্গিতে। মোটামুটি এইভাবেই দলটা চলছিল। লাচেন থেকে এখন ওরা পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছিল। বিক্রম জানতো তাদের খাড়া উপরে উঠতে হবে। নেমে যাওয়ার ধরন দেখে সে চিৎকার করে জিজ্ঞাসা করল, আরে আমরা যে শুধু নেমেই যাচ্ছি। সহদেব সেন উত্তর দিল হাঁটতে হাঁটতে, পাহাড়ের নিয়মই এই, মাথায় তোলার আগে পায়ের তলায় যেতে বাধ্য করে। অরিন্দম বলল, তোমার যে কাজ তাই করে যাও হে। বিক্রম ক্যামেরার লেন্স অরিন্দমের দিকে ফিরিয়ে শাটার টিপল, খানিকটা এক্সপোজ করে বলল, দূর, এভাবে ছবি তোলা যায়? লাইটের কন্ডিশন খারাপ, হাঁটতে হাঁটতে তুলতে হচ্ছে। আগে বুঝতে পারলে প্রস্তাবটা কোনো শালা দিত। অরিন্দম বলল, কিন্তু তুমি তো আমার সর্বনাশ করে দিলে হে। বিক্রম ক্যামেরা অফ করে দাঁড়িয়ে পড়ল, কেন, কি করলাম? এরপরে আর কোনো প্রডিউসার আসবে আমার কাছে? তুমি জানো না বাংলা ফিল্মে আমরা যারা এখন অভিনয় করছি তাদের ক্যামেরার সামনে দাঁড়াবার আগে কতটা মেরামত করতে হয়? অরিন্দম কপট রাগ দেখাতেই বিক্রম হো হো করে হেসে উঠল, যা বলেছেন দাদা। সেদিন অন্য একটা ছবির পরিচালক এসেছিলেন আমাকে দিয়ে কাজ করাতে। ভদ্রলোক সরাসরি বললেন, নায়িকাকে সামনে থেকে কোমরের ওপর থেকে ধরতে হবে, পেছনে থেকে ফুল ফিগার নিতে পারি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, কেন? উনি সোজাসুজি বললেন, নায়িকার পেটের এক্সপোজার হলে দর্শক রিয়্যাক্ট করবে, টায়ার হার মেনে যাচ্ছে। ওরা দাঁড়িয়ে কথা বলছিল বলে পেছনের মানুষগুলোকেও থেমে যেতে হয়েছিল, ফলে দলটা এখন দ্বিবিভক্ত। সেটা বুঝতে পেরে অরিন্দম আবার পা চালালো। এখন হাঁটতে মন্দ লাগছে না, ঠান্ডাও কমে গেছে বেশ। সে দুপাশের পাহাড়গুলোর চূড়ো দেখল। সাদা কুয়াশা নীল আকাশের সঙ্গে চূড়োগুলোকে জড়িয়ে রেখেছে, যেন পৃথিবীর কোথাও এর চেয়ে শান্ত জায়গা নেই। অরিন্দম সামনের দিকে তাকালো। মিস্টার সেন চুপচাপ চলেছেন, একটু যেন জবুথবু দেখাচ্ছে লোকটাকে। সেদিনের পর ওর সঙ্গে আর কথা হয়নি তার, তবে এ কথা ঠিক, দুজনেই চমৎকার অভিনয় করেছেন। সে পেছনের দিকে তাকালো, মালবাহকদের পেছনে ঠক্কর আসছে শীষ দিতে দিতে। লোকটা এই রোদেও চোখে রঙিন চশমা তুলেছে, ছুরিটা নিশ্চয়ই ওর কোমরে রয়েছে, যা সে স্বচ্ছন্দে ঠান্ডা মাথায় ছুঁড়ে যে কোনো মানুষকে খুন করতে পারে। বস্তুত একজন খুনি তাদের সঙ্গে চলেছে, জানতে পারলে এই দলের অনেকেই যাত্রা ভঙ্গ করবে। দুটো জিনিস কিছুতেই ওর মাথায় পরিষ্কার হচ্ছিল না। ঠক্কর কেন লোকটাকে খুন করল? তাঁবুতে উকি মারার শাস্তি কি এত ভয়ানক হতে পারে? যাকে খুন করেছিল সে কি ঠক্করের পূর্ব পরিচিত? কোনো অতীত ঝামেলার বদলা নিল? এসব প্রশ্ন নিয়ে লোকটার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই। আততায়ীর মুখ ভালো করে দেখতে পায়নি সে। সেই জামাল না জামিল নামের লোকটা যে মদ খেয়েছিল বলে চ্যাটার্জি খেপে গিয়েছিল, সে যদি খুন হয়ে থাকে তবে আপত্তির কিছু নেই। কিন্তু সেই সঙ্গে মনে হচ্ছে ঠক্কর তার তাঁবুতে সারাক্ষণ ছিল না। অর্থাৎ ওই আততায়ী যুগলের গতিবিধি সে আগে থেকেই লক্ষ্য করে থাকবে। কিন্তু কেন? যে আবহাওয়ায় পা বাড়ানো মুশকিল, সেখানে ঠক্কর কেন ঘুরে বেড়াবে? 2 নম্বর ব্যাপারটা বেশ অদ্ভুত। লাশ খুঁজতে চ্যাটার্জিরা যেমন নেমে এলো না, তেমন সে বলা সত্ত্বেও বসন্তরা সামান্য উত্তেজিত হওয়া ছাড়া অন্য কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কে খুনি এবং লাশ কোথায় তা নিয়েও বেশি আগ্রহ দেখায়নি, যেন ব্যাপারটা ঘটেনি, অথবা ঘটলেও ও এড়িয়ে যেতে চেয়েছিল। কলকাতা শহরে যে আচরণ স্বাভাবিক, পাহাড়ে এসে কি তা পাল্টে যায়? হয়তো তাই। পাহাড় মানুষকে কি অনেক বেশি নির্মম এবং স্বার্থপর করে তোলে? পাহাড়ে এলে কি মানুষ অনেক বেশি আদিম হয়ে যায়? ওরা হাঁটছিল স্বাভাবিক পায়ে, পথ বলতে পায়ে চলার চিহ্ন ধরে। বিক্রম মাঝে মাঝে লাইন থেকে সরে গিয়ে দলটার ছবি তুলছিল। পথ এখনো ভয়ঙ্কর নয়। 1টা নাগাদ ওরা যখন থামলো, তখন দেখা গেল অনেকের পায়ে ফোসকা পড়ে গেছে। একটা ঝর্ণার ধারে মধ্যাহ্ন ভোজনের জন্য আধ ঘন্টা জিরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছিল। এখান থেকেই তাদের খাওয়া দাওয়ার সম্পূর্ণ দায়িত্ব শেরিংয়ের। পুরো দলটা ঝর্ণার পাশে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। জুতো খুলে ফেলেছিল কেউ কেউ। সহদেব ঘুরে ঘুরে বলে এলো, হাঁটু মুড়ে বসবেন না কেউ, পা ভারী হয়ে গেলে হাঁটা মুশকিল হয়ে যাবে পরে। ফোসকা পড়লে ব্যান্ডেজ লাগিয়ে নিন, ঝর্ণার জল কেউ খাবেন না। অরিন্দম খানিকটা দূরে একা বসেছিল। সে মাঝে মাঝে নজর রাখছিল ঠক্করের ওপর। লোকটা বসেছে ঠিক উল্টো দিকে, জায়গাটা ছায়ায় ঘেরা। জলের শব্দ এবং সেই সঙ্গে একটা হিম উঠে আসছে সমানে। অরিন্দমের মনে হলো তার মতো ঠক্করও তাকে সমানে লক্ষ্য করে যাচ্ছে।
বিক্রম ছবি তুলতে তুলতে এর মধ্যেই কাহিল হয়ে একটা পাথরের উপর শুয়ে পড়েছে। অরিন্দম দেখল একটা খাবারের প্যাকেট হাতে নিয়ে কল্পনা তার দিকে এগিয়ে আসছে। সে হাত বাড়িয়ে সেটাকে নিয়ে থ্যাঙ্কস বলতেই কল্পনা বলল, রাগ করেছেন কেন? হঠাৎ এই প্রশ্ন। অরিন্দম অবাক না হয়ে পারল না। ওহ, কল্পনা যেন একটু থিতিয়ে গেল। অরিন্দম বলল, তোমার প্রশ্নটা কেন মনে এলো, খুলে বলো। কাল থেকে আপনি আমার সঙ্গে কথা বলছেন না। সুযোগ পাইনি। তাছাড়া তুমিই তো আমার তাঁবুতে আর আসনি। ওমা, শুধু আমাকে বারে বারে যেতে হবে? অন্তত ওরকম আর্তনাদটা হবার পর খোঁজ নিতে পারতেন। পারতাম, কিন্তু তোমার খোঁজ নেবার লোকের অভাব নেই। তাই নাকি? যা ভালো বোঝেন। আপনার পকেট থেকে রুমালটা পড়ে গেছে। অরিন্দম মুখ ফিরিয়ে দেখল সে যেখানে বসে আছে তার ঠিক পাশেই একটা ছোট্ট সাদা রুমাল। এ ধরনের রুমাল সে ব্যবহার করে না। এই পাণ্ডব বর্জিত জায়গায় ওটা এলো কি করে? অন্যের রুমাল, কিন্তু নোংরা নয়। সে দুটো আঙ্গুলে সেটাকে তুলতেই নাকে গন্ধ লাগলো। এই গন্ধ সে কালীঝোড়া ডাকবাংলোয় পেয়েছিল। এই গন্ধের ব্যবহারকারিণীকে সে জানে। রুমালটা মহিলার বুঝতে পেরে কল্পনার ঠোঁটে বিরক্তি ফুটল। ও যে চলে যাচ্ছে না সেটা লক্ষ্য করল না অরিন্দম। তার মাথায় একটাই চিন্তা, এখানে রুমাল কেন? হু হু হাওয়া বইছে। তাঁবুগুলো টাঙানো হয়েছে পাহাড়কে দেওয়াল করে, যাতে হাওয়ার দাপট সহ্য করতে পারে। লাচেন ছাড়াবার পরও যে গাছপালা সঙ্গী ছিল তা এখন উধাও। কোথাও কিছু ঝোপ আছে, এই মাত্র। টানা বিকেল পর্যন্ত হাঁটার পর মালবাহক আর সহদেব সেন ছাড়া সবাই কাহিল হয়ে পড়েছে। মালবাহকরা অবশ্য তাদের অনেক আগেই এখানে পৌঁছে শেরিংয়ের জিনিস তাঁবুতে ফেলে উনুন ধরিয়েছিল। ওরা যখন পৌঁছেছিল তখন গরম চা তৈরি। রোদ নেই, কিন্তু দিন আছে, আর সেই সঙ্গে হাওয়া। তার গর্জন শুনলেই বুক কাঁপে। রুমালটা পাওয়ার পর অরিন্দম সমস্তটা পথ তন্ন তন্ন করে খুঁজেছে আর কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। সে হতাশ হয়েছে। আগের দলটার কোনো অস্তিত্ব নেই। কথাটা ঠিক, ওরা একদিনের পথ এগিয়ে রয়েছে। তাঁবুতে পৌঁছবার পর ওদের গত রাত্রিবাসের চিহ্নগুলো দেখা গেল। লাচেনের মতো নিজস্ব তাঁবুতে বাস করার সুবিধে এখন নেই। বসন্ত ঠিক করে দিচ্ছিল কে কোন তাঁবুতে থাকবে। সারাদিন হাঁটার পর ওকে খুব কাহিল দেখাচ্ছিল। বসন্ত এলো অরিন্দমের কাছে। সে পথ চলার সময় অরিন্দমের সঙ্গে বেশি কথা বলেনি। বসন্ত জিজ্ঞাসা করল, দাদা, আপনি কোন তাঁবুতে থাকবেন? যেখানে রাখবে। অরিন্দম একটা ছোট পাথরে পা ছড়িয়ে বসেছিল। আপনি আমাদের তাঁবুতে থাকতে পারেন। মানে দুটো তাঁবুতে 4 জন করে থাকতে হবে। আপনি আমাদের সঙ্গে থাকলে বিক্রম, মিস্টার সেন, বিদেশবাবু আর ঠক্কর দ্বিতীয়টায় থাকবে। এক্ষেত্রে তোমাদের সঙ্গে থাকাটাই বুদ্ধিমানের কাজ, কারণ মিস্টার সেনদের সঙ্গে থাকলে নাক ডাকাত দাপটে রাত্রে ঘুমাতে পারবো না। অরিন্দম তার পছন্দের কথা জানিয়ে দিতে বসন্ত চলে গেল। গরম চা এখন অমৃতের চেয়ে বেশি জীবনদায়ক। কিন্তু হাতের মুঠোয় গরম গ্লাস কত তাড়াতাড়ি মিয়ে যায় এখানে। দিয়ে যাওয়া গ্লাস প্রায় এক চুমুকেই খালি করে ছেলেটিকে ফিরিয়ে দিয়ে অরিন্দম সামান্য হোঁচট খেল। বছর 16-17 ছেলেটির শরীরে যে গরম পোশাক, তা পরে কলকাতার লোক দার্জিলিংয়ে আসতেও সাহস করে না। নিজেকে ওর কাছে প্রায় জাম্বুবানের মতো দেখাচ্ছে। অরিন্দম ছেলেটির সঙ্গে ভাব জমাতে চেষ্টা করল। তুমি এখানে এর আগে কখনো এসেছো? জি, মাথা নাড়ল ছেলেটি। কিন্তু তার ছোট্ট চোখ জোড়া অরিন্দমের মুখ থেকে দৃষ্টি সরাচ্ছিল না। আর কত দূর গেলে আমরা বরফ পাবো? ছেলেটি হাত তুলে একটা দিক দেখালো। তাতে যে দূরত্ব পারো বুঝে নাও। অরিন্দম এবার না জিজ্ঞাসা করে পারল না, তোমার ঠান্ডা লাগছে না? ছেলেটি সরল হাসল। এর অর্থ কি সে নিজেই হয়তো জানে না। তারপর আচমকা জিজ্ঞাসা করল, আপ হিরো? বলেই একটা হাত মুষ্টিবদ্ধ করে শূন্যে কয়েকবার চালালো, মুখে ঢিসুম ঢুসুম শব্দ তুলে। অরিন্দম হো হো করে হাসল। অনেকদিন বাদে মন খুলে এভাবে হাসতে পারল সে। ছেলেটি তখন সম্ভবত ঘাবড়ে গিয়েই দ্রুত হাঁটতে শুরু করেছে। ওর হাসির আওয়াজেই সম্ভবত এত ঠান্ডাতেও কল্পনা তাঁবু ছেড়ে বেরিয়ে এসেছিল। অরিন্দম দেখল বেশ অবাক হয়েই সে আবার ফিরে গেল ভেতরে। এই আসা এবং যাওয়াটা অবশ্যই ছবির মতো। পাহাড়ে আলো নিভে যাওয়ার সময় বড় বেশি বিষণ্ণ হয় পৃথিবী। কেমন মায়াময় একটা ছায়ার কড়াই যেন উপুড় করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঠান্ডা এবং বাতাস জোরালো হয়ে উঠছে। পাথরের ওপর বসে থাকাই এখন রীতিমতো কষ্টকর। উঠে দাঁড়ালো অরিন্দম, এবং তখনই সে জীবনে প্রথমবার অন্ধকারকে এগিয়ে আসতে দেখল। নিচের খাদ থেকে যেন কালো, জমাট কালো একটা ঢেউ তীরতিরিয়ে উপরে উঠে আসছে।
আর তার শরীরে সমস্ত চরাচর মিশে যাচ্ছে অসহায়ভাবে। দৃশ্যটা দেখা মাত্র বুকের ভেতর বাতাস আটকে গেল এক লহমার জন্যে। এভাবেই কি মৃত্যু জীবনের দিকে থাবা বাড়ায়? তাঁবুতে আজ 4টে হ্যামক, এবং সেগুলো বেশ নিচু করেই টাঙানো। কল্পনা নিজের হ্যামকে বসে ট্রানজিস্টার চালাতে চেষ্টা করছিল। কোনো স্টেশনই ধরতে পারছে না বলে তার একাগ্রতা বাড়ছিল। অরিন্দম যে তাঁবুতে ঢুকেছে সেটাও লক্ষ্য করল না মেয়েটা। হঠাৎ বসন্তের গলা কানে এলো। দাঁড়িয়ে আছেন কেন? কি ভাবছেন? একটি কবিতার কথা। অরিন্দম কথাটা শেষ করতেই দেখল কল্পনা চমকে মুখ তুলেছে, এবং শেষ পর্যন্ত বিস্ময় সে প্রকাশ না করে পারল না। আপনি কবিতা পড়েন? এক জীবনে আর কত পড়া যায়? কথাটা বলে অরিন্দম হ্যামকে বসল। কল্পনা মুখ নামিয়ে নিল। বসন্ত বলল, যদি সব ঠিক থাকে তাহলে সহদেব বলছে পরশু সকালে আমরা স্পটের দিকে রওনা হতে পারি। সহদেব প্রতিবাদ করল, ঠিক হলো না। স্পটটা লোকেট করতে পারলে তবেই ওরকম ভাবা যেতে পারে। কথাটাকে আমল দিল না বসন্ত। আমরা এত কাছাকাছি এসে গেছি, প্রচণ্ড টেনশন হচ্ছে। আপনি ভেবে দেখুন দাদা, সুটকেসটা পাওয়া গেলে এবং অফকোর্স যদি ক্যানগুলো ঠিক থাকে তাহলে কি রকম ব্যাপার হবে? সহদেব বলল, ক্যান পেলে ধরে নিতে পারো ছবি সুপারহিট। বসন্ত গলা তুলল, ওটা এমনিতেই হতো। না পেলেও? অরিন্দম হেসে ফেলল। সহদেব বলে উঠল, বসন্ত, শেরিংয়ের সঙ্গে কয়েকটা জরুরি কথা বলে নিতে হবে, তুমি আসবে? বোঝা যাচ্ছিল বসন্তর এখন আর তাঁবু ছেড়ে বাইরে যেতে ইচ্ছে করছিল না। সে তবু উঠতে উঠতে জিজ্ঞাসা করল, মিস্টার সেনের ব্রিফকেসে কি আছে দাদা? হিরে। হ্যাঁ, চমকে উঠল বসন্ত। সহদেব মুখ ফেরালো। কি ধরনের ব্রিফকেস? বসন্ত আবার জিজ্ঞাসা করল। আমি দেখিনি, মিস্টার সেনকে জিজ্ঞাসা করো। ঠক্কর ব্যাপারটা জানে? হঠাৎ এ প্রশ্ন কেন? যেভাবে একটার পর একটা ঝামেলা হলো, একটা খুনও হয়ে গেল। আমাদের আরো সাবধানে থাকা উচিত। আমি ডেফিনিট নই, কিন্তু লোকটাকে আমার আর সহ্য হচ্ছে না। কিন্তু তুমি ভুলে যাচ্ছ বসন্ত, লোকটা আমাদের প্রচুর উপকার করেছে। অরিন্দম হাসল। আর কে বলতে পারে হীরের ব্রিফকেসটা তুমি হয়তো খুঁজে পেতে পারো? চমকে তাকালো বসন্ত। তার মুখের অভিব্যক্তি সে লুকিয়ে রাখল না। ওরা বেরিয়ে যাওয়ার পর অরিন্দম যেন নিজের মনেই উচ্চারণ করল, অকারণ উদ্বিগ্নতা মানুষের পায়ের তলার মাটিকে বড্ড পিছল করে দেয়। কল্পনা ট্রানজিস্টারে তখনও আঙুল রেখেছিল। এবার সেটাকে সরিয়ে রেখে আচমকা জিজ্ঞাসা করল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যামকে শরীর এলিয়ে দিয়ে অরিন্দম বলল, স্বচ্ছন্দে। আপনি নিজেকে এভাবে লুকিয়ে রাখেন কেন? সে কি, আমার মতো প্রকাশিত মানুষ আর কজন আছে? অরিন্দম গলা তুলে হাসল। টিকিট কেটে হলে ঢুকলেই আমাকে বিভিন্ন রূপে দেখা যায়। মাঝে মাঝে এমন কথা বলো কেন যার কোনো অর্থ হয় না? তাই ছোট্ট শব্দটি উচ্চারণ করল কল্পনা। অরিন্দম মুখ ফিরিয়ে ওকে দেখল। আমি ভেবে পাচ্ছি না আপনার মতো প্রতিষ্ঠিত নায়ক কলকাতা ছেড়ে এরকম অভিযানে কোন টানে আসবেন? শুধু ওই ফিল্মের ক্যান খুঁজে পেতে? মনে হয় না। কেন একটার পর একটা ঝামেলায় আগ বাড়িয়ে জড়িয়ে পড়ছেন? এমনও মনে হয় অনেক কিছু জানবার পর আপনি কারো কাছে প্রকাশ করছেন না। চমৎকার। আর কিছু বলবে? হ্যাঁ, আপনি আমাকেও ভুল বুঝেছেন। তারপর হঠাৎই বলল, আপনার জীবনে প্রচুর নারী এসেছে না? মাথা নাড়ল অরিন্দম। আবার ওসব কথা কেন? কল্পনা বলল, এটাই শেষ প্রশ্ন ছিল। অরিন্দম বোতলটা বের করে একটা গ্লাসে ঢালল খানিকটা। এসেছে, আমি তাদের ধরে রাখতে পারিনি। দোষ হয়তো আমারই, কারণ আমি আত্মসমর্পণ করার একটা সীমা আছে বলে মনে করি। তবে যেন আমি কখনো কোনো নারীকে অপমান করিনি। চুমুক দিয়ে মুখ বিকৃত করল অরিন্দম। তারপর পানীয়টি গলা দিয়ে চালান করে বলল, বাহ, চমৎকার গরম লাগছে, প্রয়োজন হলে চুমুক দিতে পারো। ঝড়ো বাতাস এবং কড়া ঠান্ডা সত্ত্বেও এত পোকা কি করে আসছে তাই নিয়ে কথা বলছিল সবাই। তাঁবুগুলোর গায়ে চাপ বেঁধে পড়ে রয়েছে ওরা। মিনি জেনারেটরের আলো টেনে এনেছে ওদের। সম্ভবত এই পরিবেশে কখনোই আলো জ্বলেনি। সন্ধ্যের পরেই খাওয়ার পাট চুকিয়ে যে যার স্লিপিং ব্যাগে ঢুকে পড়েছে। 7:30টায় আলো নিভিয়ে দেওয়া হলো। তেল বাঁচিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্যে। বিক্রম উসখুস করছিল দ্বিতীয় তাঁবুতে। সারাদিন সে বেশ কিছু ভালো দৃশ্য ধরতে পেরেছে, কিন্তু তবু মন ভরছে না। সে একটু বেশি কথা বলে। এই তাঁবুর লোকগুলো মুখে কুলুপ এঁটে পড়ে আছে। সে তবু কথা বলার চেষ্টা করল। পোকাগুলো যদি ভেতরে ঢুকতে পারে তাহলে হিচককের ছবি হয়ে যাবে, কি বলেন? অন্য হ্যামকগুলো থেকে কোনো সাড়া পাওয়া গেল না। মিনিট খানেক বাদে সে আবার বলল, সন্ধ্যাবেলায় ঘুম আসে? কারো কাছে হুইস্কি টুইস্কি আছে? এবার ঠক্করের গলা পাওয়া গেল। হিরোর কাছে দিশি মাল আছে।
বিক্রম বলল, দিশি যাচ্ছলে। ভাবা যায় টালিগঞ্জের নাক উঁচু নায়ক দিশি খাচ্ছে। অবশ্য এই জায়গায় তাই বা কে দিচ্ছে? কিন্তু এই ঠান্ডায় বাইরে বেরিয়ে কে যাবে ওদের তাঁবুতে? সে নিঃশ্বাস ফেলল। হিরোদের অনেক সুবিধে, নায়িকাও ওই তাঁবুতেই আছে। বিদেশবাবু কথা বললেন অন্ধকারে, ওদের তাঁবুতে আরও দুজন পুরুষ আছে। ছাড়ুন মশাই, একবার একটা ছবির আউটডোরে গিয়েছি। রাত্রে আমার ঘরে একটা উঠতি অভিনেতা ছিল, ভালো দেখতে, সবে নাম হচ্ছে। পাশের ঘরে টালিগঞ্জের ঠাকুমা নায়িকা ছিলেন একা। হঠাৎ মাঝরাত্রে এসে তিনি দরজায় নক করে আমায় বললেন, ওকে একটু আমার সঙ্গে দেখা করতে বলুন তো বিক্রমবাবু, আলোচনা আছে। ছেলেটি যেতেই সেই যে দরজা বন্ধ হয়ে গেল, ভোরের আগে খুলল না। চক্ষু লজ্জার কোনো বালাই নেই মশাই ওদের। বিদেশবাবু বললেন, না না, হিরোবাবু ওই মহিলার প্রতি ইন্টারেস্টেড নয়। বিক্রম খানিকক্ষণ চুপ করে থেকে বলল, লাচেনে কে খুন হলো, কে খুন করলো বুঝতেই পারলাম না। ঠক্কর জবাব দিল, আপনি দয়া করে চুপ করুন। বিক্রম জিজ্ঞাসা করল, আপনারা কেউ রামি খেলতে পারেন? মাইরি একটুও ঘুম পাচ্ছে না। কেউ জবাব দিল না। সে পাশ ফিরে শুল। তারপর টালিগঞ্জের নায়িকাদের মুখ গুনতে চেষ্টা করল। গোনাগুনি করলে নাকি ঘুম আসে। কিন্তু বিক্রম নিঃশ্বাস ফেলল। টালিগঞ্জে এখন একটিও সুন্দরী নায়িকা নেই যাকে গুনতিতে আনা যায়। কবজি চোখের সামনে নিয়ে এলেন মিস্টার সেন। ঘড়ির গোপন আলো বলছে রাত 9টা। বিদেশের নাক ডাকছে। বিক্রমের কোনো সাড়া নেই ঘন্টা দেড়েক। শুধু ঠক্কর জেগে আছে কিনা বোঝা যাচ্ছে না। অন্ধকারে তাঁবুর ভেতরটায় দৃষ্টি চলে না। বুকের ভেতর ড্রাম বাজছে। কিন্তু সারাদিন ভেবেছেন তিনি, ঝুঁকিটা নিতেই হবে। বাইরের ঠান্ডা অবশ্যই জিরোতে নেমেছে। রাত বাড়লে মাইনাসে পৌঁছে যাওয়া বিচিত্র নয়। যা কিছু গরম জামা কাপড় আছে শোয়ার আগে মাথার কাছে বের করে রেখেছেন। তবু ভয় হচ্ছে, যদি ঠান্ডায় জমে যান তাহলে উদ্যোগটাই অর্থহীন হয়ে যাবে। কিন্তু তিনি এত দূরে পৌঁছে বঞ্চিত হতে চান না। তারই পৈতৃক সম্পত্তি নিয়ে চ্যাটার্জি এবং মহিলা বাকি জীবন ফুর্তিতে কাটাবে ভাবলেই মাথা গরম হয়ে যায়। তিনি শেরিংকে জিজ্ঞাসা করেছিলেন রাত্রে পাহাড়ে হাঁটায় বিপদ আছে কিনা। শেরিং অবাক হয়ে তাকিয়েছিল। তারপর মাথা নেড়ে বলেছিল, কোনো বিপদ নেই, শুধু ঠান্ডা নেমে আসবে আপনার মাথায়। তার চাপে আপনি মাটিতে শুয়ে পড়বেন, ব্যাস। কিন্তু মিস্টার সেন একটা হিসাব করেছেন। 15,000 ফুট ওপরে যে ঠান্ডা 25,000-এ, তার চেয়ে অনেক বেশি। 15,000-এর রাত আর 25-এর দিন যদি এক হয়, তাহলে 25-এর পোশাক পরে 15-র রাতে হাঁটা যাবে না কেন? ওরা আছে একদিনের পথ এগিয়ে। এভাবে চললে তিনি কোনোদিন ওদের ধরতে পারবেন না। তাকে ঝুঁকি নিতেই হবে। স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে এসে নিঃশব্দে পোশাক পরতে আরম্ভ করলেন মিস্টার সেন। অনেক চেষ্টার পর কলকাতা থেকে তিনি এই পোশাক সংগ্রহ করেছেন, যা 28,000 ফুট উপরেও ব্যবহার করা যায়। তাঁবুর ভেতরে নিঃশ্বাসের শব্দ পাক খাচ্ছে। তৈরি হতে বেশ সময় লাগলো তার। এবার হাত বাড়িয়ে খুঁজে নিলেন। বেশ কিছু টিন ফুড, ঔষধ এবং প্রয়োজনীয় জিনিস আলাদা করে সংগ্রহ করেছিলেন তিনি। সেই জিনিসগুলোর মধ্যে থেকে টর্চ আর ছুরি বের করে নিলেন এখন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কোনো প্রশ্ন ছুটে এলো না। ওরা যদি জানতে পারে তাহলে নিশ্চয়ই বাধা দেবে। এই বাধাটাকেই এড়াতে চাইছেন তিনি। ধীরে ধীরে বিক্রমের পাশ দিয়ে হেঁটে তাঁবুর দরজায় শেষ পর্যন্ত পৌঁছে গেলেন মিস্টার সেন। এবং তখনই প্রশ্নটা বাজল, কোথায় যাচ্ছেন? জিভ শুকিয়ে গেল মিস্টার সেনের। উত্তর দিতে কয়েক সেকেন্ড লাগলো। যখন দিলেন তখন নিজের গলায় অপরিচিত ঠেকল, টয়লেট। ঠক্কর আর কোনো কথা বলল না। লোকটা কি অন্ধকারেও দেখতে পায়? তাঁবুর দরজা খুলে বাইরে এসে মিস্টার সেন দরজাটা এঁটে দিলেন। লোকটা আবার পেছন পেছন আসবে না তো? বাকি দুটো তাঁবু এখন অস্পষ্ট দেখা যাচ্ছে। আকাশে বিবর্ণ চাঁদ উঠেছে। হাওয়ার দাপটে একটু কেঁপে উঠলেন তিনি। শেষ মুহূর্তে আর একবার দ্বিধা এলো এবং তখনই মহিলার মুখ মনে পড়তেই তিনি পা বাড়ালেন। প্রায় ভূতে তাড়ানোর মতো তিনি মিনিট 5 হেঁটে পেছনে তাকালেন। তাঁবুগুলোকে আর দেখা যাচ্ছে না। উত্তেজনা ঠান্ডাকে চেপে রেখেছে। আজ বিকেলে শেরিংয়ের সঙ্গে কথা বলে তিনি জেনেছিলেন কোন পথে যেতে হবে। যদিও পথ ভুল করার সম্ভাবনা 70 ভাগ, কিন্তু 30-এর সুযোগ নেবেন না কেন? জোরে জোরে পা ফেলতে লাগলেন। ঢালু জমি শেষ হয়ে যাওয়ার পর তিনি থমকে দাঁড়ালেন। এবার পাহাড় ভাঙতে হবে। টর্চ জ্বাললেন মিস্টার সেন। কিছুক্ষণ খোঁজার পর মনে হলো একটা হালকা কিছু আছে পাথরের ওপর। হয়তো এ পথেই কেউ যাওয়া আসা করেছিল। ঘড়ি দেখলেন তিনি, 10:30 বেজেছে। এক রাতে তাকে দূরত্বটা অতিক্রম করতে হবে।
ভাগ্যিস কলকাতা থেকে এই পোশাক এনেছিলেন, নইলে এখনই ঠান্ডায় জমে যেতে হতো। পাহাড় ভাঙতে শরীরের কষ্ট হচ্ছে, কিন্তু ঠান্ডার চাপ সহ্য করতে হচ্ছে না। মিনিট 5 ওঠার পর হাঁপাতে লাগলেন তিনি। মাথার ওপর পাণ্ডুর চাঁদ, পেছনে বা সামনে কোনো প্রাণের চিহ্ন নেই। বেটা ঠক্কর তাকে অনুসরণ করেনি। লোকটা খুনি, যেভাবে অকারণে ছুরি ছুঁড়ে একটা জলজান্ত মানুষকে খুন করলো, শুধু খুনই নয়, শরীরটাকে খাদে ফেলে দিয়ে এলো। তাতে লোকটার ওপর ভরসা করা যায় না। আততায়ীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যে তিনি সতর্ক হয়ে ওর গতিবিধি লক্ষ্য করতে গিয়ে খুনটাকে আবিষ্কার করলেন। এবং তার চেয়ে বিস্ময়ের ব্যাপার, অরিন্দম সমস্ত ঘটনায় সাক্ষী হয়েও প্রকাশ করেনি ঠক্করের কাণ্ডটা। মিস্টার সেন বুঝেছিলেন ব্যাপারটা যে জেনেছেন তা না জানানোই বুদ্ধিমানের কাজ, কিন্তু তাকে খুন করতে পাঠিয়েছিল কে? এখনো এই অবস্থাতেও তিনি বিশ্বাস করতে পারেন না মহিলা এই কাণ্ড করতে পারেন। চ্যাটার্জির পক্ষে সবই সম্ভব, কিন্তু চ্যাটার্জির হাতে ওই মহিলা যে নিরাপদ নয় সেটাই উনি বোঝাতে চেয়েছিলেন। কিন্তু ভালোবাসা এবং অহংকার এমন দুটি বস্তু যা সমস্ত বিবেচনা শক্তিকে অকেজো করে রাখে। তাকে বিবাহ করার পর মেনে নিতে পারেননি মহিলা। ওর রুচি, দৃষ্টিভঙ্গি এবং জীবনযাত্রার সঙ্গে নাকি তার কোনো মিল নেই। তিনি আলাদা হতে চাইলে মিস্টার সেন আপত্তি করেছিলেন, আর সেই থেকে সংঘাত। ওকে উপেক্ষা করে মহিলা তাঁরই বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত হলেন। এই রকম এক খেলার সঙ্গী চ্যাটার্জি। কিন্তু লোকটার আস্তিনে ছুরি লুকানো আছে, তা মহিলা বুঝবেন হিরে খুঁজে পেলে। না, কারো বিরুদ্ধে মিস্টার সেনের অভিযোগ নেই। তিনি নিজের ব্রিফকেস খুঁজে পেয়ে ফিরে যেতে চান, ব্যাস। মিস্টার সেনের যাত্রা আবার শুরু হলো। ভোরবেলায় চেঁচামেচিতে ঘুম ভাঙল। সূর্যদেব তখনও ওঠেননি। পূব আকাশের অন্ধকারে তখন লাল আলোর বল সবে গড়াতে শুরু করেছে, আর পৃথিবী তার তীব্রতম শীত ছড়িয়ে রেখেছে প্রকৃতিতে। বসন্ত এবং সহদেব আপাদমস্তক মুড়ে বেরিয়ে এসে দেখল আগুন জ্বালা হয়েছে, কিন্তু বিদেশবাবু এবং ঠক্কর তাদের তাঁবুর সামনে দাঁড়িয়ে। ওদের দেখা মাত্র বিদেশবাবু হাউমাউ করে কিছু বলে উঠলেন। ঠক্কর তাকে ধমকে থামালো, তারপর হিন্দিতে বলল, মিস্টার সেন মিসিং। চিৎকারে ঘুম ভেঙেছিল অরিন্দমের, কিন্তু স্লিপিং ব্যাগের আরাম থেকে শরীর বের করছিল না সে। ঠক্করের কথা তার কানে যাওয়া মাত্র কপালে ভাঁজ পড়ল। বসন্তের গলা শোনা গেল, মিসিং মানে কি বলছেন? বিদেশ বললেন, ওরা নিশ্চয় ওকে খুন করেছে। হায় হায়, এখন আমি কি করব? ঠক্কর ধমক দিল, চুপ করুন। কাল রাত্রে উনি চুপচাপ তাঁবু থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করাই বললেন টয়লেটে যাচ্ছেন। তারপরেও আমি আধা ঘন্টা জেগেছিলাম, কিন্তু উনি ফিরে আসেননি। বাইরে কোনো শব্দ হয়নি সেই সময়। বিদেশ কোঁকিয়ে উঠলেন, আধ ঘন্টায় একটা লোক টয়লেট সেরে এলো না, আর আপনি চুপ করে রইলেন? যদি জানতাম উনি চলে যাচ্ছেন তাহলে চুপ করে থাকতাম না। বসন্ত জিজ্ঞাসা করলো, চলে গেছেন বলে মনে হচ্ছে কেন আপনার? কারণ উনি ওর একটা সাইড ব্যাগ আর সমস্ত গরম পোশাক নিয়ে গেছেন। সহদেবের গলা শোনা গেল, অত রাত্রে এই পাহাড়ে উনি একা গেলেন কোথায়? বিদেশ বলল, আমাদের উচিত এখনই ওর সন্ধানে যাওয়া। সহদেব জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? কেউ হারিয়ে যেতে চাইলে পাহাড়ে তাকে খুঁজে পাওয়া যায় না। বিদেশ চেঁচিয়ে উঠল, কিন্তু লোকটা তো মরে যেতে পারে। আমার মনে হয় উনি আগের দলটাকে ধরতে গেছেন। আপনারা তাড়াতাড়ি করুন প্লিজ। সহদেবের গলা শোনা গেল, মাফ করবেন, একজনের জন্যে এতগুলো মানুষের জীবন বিপন্ন করতে পারি না। পাহাড় কাউকে দয়া করে না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হব। পথে যদি দেখা হয় হবে। বিদেশ চিৎকার করলেন, যেতে যেতে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাকে ফেলে চলে যাবেন? সহদেব জানালো, দুটো এক ঘটনা নয়। তবু যদি সেরকম ঘটে একটা চিকিৎসার চেষ্টা হবে, কিন্তু আপনার জন্যে যাওয়া আটকাবে না। যান, আপনারা তৈরি হয়ে নিন। বিদেশ প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, মিস্টার সেনকে যদি না পাওয়া যায় তাহলে আমি কি করব? বসন্তর গলা পাওয়া গেল, আপনার কিছু করার নেই। মিস্টার সেন নিজের ইচ্ছে ঝুঁকি নিয়েছেন। আমি হলে এক্ষেত্রে লাচেনে ফিরে গিয়ে অপেক্ষা করতাম। আমি ওকে ফেলে লাচেনে ফিরে যাব? সেটাই বুদ্ধিমানের কাজ হবে। রাস্তাটা খারাপ নয়। এখন রওনা হলে বিকেলের আগেই পৌঁছে যাবেন। কথাগুলো বলে বসন্ত তাঁবুতে ফিরে এলো। তখনই জেনারেটর চালানোই আলো জ্বলে উঠল। বসন্ত বুঝল অরিন্দম জেগে আছে। এরকম ঘটনা শোনার পরও অরিন্দম বিছানা ছাড়েনি দেখে সে খুব অবাক হলো। বসন্ত বলল, মিস্টার সেনের ব্যাপারটা শুনেছেন? শুনলাম। ভদ্রলোকের কি হলো কে জানে। আপনার কি মনে হয় ওর স্ত্রী ট্র্যাপ পেতেছিলেন? না, নির্লিপ্ত মতো জবাব দিল অরিন্দম। এটা তো সোজা আত্মহত্যার পথে এগিয়ে যাওয়া।
কখনো কখনো মানুষের এ ছাড়া অন্য কোনো উপায় থাকে না বসন্ত। ওর কথা ভুলে যাও। তাছাড়া তুমি তো ওদের বোঝা বইতে চাইছিলে না, ভালোই হলো, দুটো বাড়তি লোক কমে গেল। অরিন্দম পাশ ফিরে শুল। বসন্ত এই শীতে উত্তপ্ত হলো। তার বিশ্বাস দৃঢ় হলো অরিন্দম ইচ্ছে করেই তাকে অপমান করছে। সে মুখ ফিরিয়ে দেখল কল্পনা চোখে হাত চাপা দিয়ে তার হ্যামকে পড়ে রয়েছে। সে হঠাৎ কড়া গলায় বলল, সবাই তৈরি হয়ে নাও, আমরা ঘণ্টাখানেকের মধ্যেই বেরুব। কেউ কিন্তু সাড়া দিল না। 40 মিনিট হাঁটার পর ওরা উপরে উঠতে লাগলো। মিস্টার সেনের কোনো রকম চিহ্ন নেই কোথাও। পাথরের ওপর পা রেখে রেখে উঠতে হচ্ছে। মালবাহকরা যে স্বচ্ছন্দ গতিতে এগোচ্ছে তার সঙ্গে পাল্লা দেওয়া ওদের পক্ষে সম্ভব ছিল না। প্রথম প্রথম বেদম হয়ে পড়েছিল অরিন্দম। বারংবার থামতে হচ্ছিল জিরিয়ে নেওয়ার জন্যে। তুলনায় কল্পনা কিন্তু অনেক স্বচ্ছন্দ। বারংবার পিছিয়ে পড়ছে বিক্রম। সে তার ক্যামেরা খোলার চেষ্টা করছিল প্রথম দিকে, এখন হাল ছেড়ে দিয়েছে। তাকে ছবি তোলার সুযোগ দিতে দলের কেউ যে দাঁড়াবে না বোঝার পর সে ওই চেষ্টা আর করেনি। সহদেব আর ঠক্কর পাল্লা দিচ্ছে সবার আগে। মালবাহকদের আর কোথাও দেখা যাচ্ছে না। শেরিং মাঝে মাঝে পিছিয়ে এসে ওদের তাগাদা দিচ্ছিল। প্রায় 1000 ফুট টানা উঠে আসার পর অরিন্দম দেখল নিচের দিকে তাকিয়ে। তার মাথা ঘুরতে লাগলো। মিস্টার সেন যদি এই পথে গত রাত্রে এসে থাকেন তাহলে সেটা কি করে সম্ভব হলো? দিনের বেলায় যা কষ্টকর তা রাতের অন্ধকারে অসম্ভব ব্যাপার। কিন্তু পাহাড় ভাঙার পরিশ্রমেই শীতের দাপট কমেছে, বরং ভারী পোশাকের নিচে একটু ঘাম জমছে। বড় একটা পাথর দুহাতে আঁকড়ে ওপরে নিজেকে তুলে নিয়ে হাঁপাতে লাগলো অরিন্দম। শরীরটাকে অনেকটা ঘেঁষটে আনতে হয়েছে। সেই সময় পরিচিত শব্দটা কানে আসতেই সে মুখ ফিরিয়ে দেখল নিচে দাঁড়িয়ে বিক্রম দৃশ্যটাকে তুলে রাখছে। প্রচণ্ড রাগ হয়ে গেল অরিন্দমের। বিক্রম বলল, বিউটিফুল শট দিলেন দাদা। গালাগাল দেওয়ার বদলে হেসে ফেলল অরিন্দম। ওটাকে নিয়ে এখানে উঠবে কি করে? আপনি একটু ধরবেন? ধরতে পারি, তবে এক শর্তে, তুমি আর ছবি তুলবে না। পারলাম না দাদা, তার চেয়ে মরে যাব সেও ভালো। দাও। শরীর ঝুঁকিয়ে হাত বাড়ালো অরিন্দম। গুঁড়ো গুঁড়ো বরফ সবার সামনে। সমস্ত পৃথিবী যেন ঠান্ডা ছায়ায় মাখামাখি। অবশ্য পায়ের তলার এই জলীয় বস্তুটি যে বরফ তা বুঝতে সময় লেগেছিল। ওরা খাওয়ার জন্যে থেমেছিল। সহদেব জানালো, একে ঠিক বরফ বলা যায় না। রাতের ঠান্ডায় শিশির জমে আছে এই মাত্র, রোদ বাড়লেই গলে যাবে। তবে এগুলো থেকে বোঝা যাচ্ছে আসল বরফের দেখা পেতে দেরি হবে না। বসন্ত খানিকটা দূরে বসেছিল। হঠাৎ সে গলা তুলে কল্পনাকে ডাকল। কল্পনা বসেনি। অরিন্দমের সঙ্গে দাঁড়িয়ে সহদেবের কথা শুনছিল। ডাক শুনে এগিয়ে গেল। অরিন্দম ওর যাওয়াটা দেখল। মেয়েটাকে এখনো সতেজ দেখাচ্ছে। মেয়েদের বুকে সম্ভবত দুজোড়া ফুসফুস থাকে। পাহাড়ে উঠলেও হাঁফিয়ে ওঠে না তাই। ছেলেদের বেদম করেও নিজেরা শীতল থাকতে পারে সহজেই। বসন্ত কল্পনাকে কি বলছে বোঝা গেল না। এই দূরত্ব থেকে শোনা সম্ভব নয়। হঠাৎ পেছন ফিরে বসন্ত চিৎকার করে উঠতেই দেখা গেল বিক্রম ছবি তুলে যাচ্ছে। ক্যামেরা থামিয়ে সে জিজ্ঞাসা করল, কি হলো, খেপে গেলেন কেন? এখন ছবি তুলছ কেন? কম্পোজিশনটা ভালো লাগলো। আমার ছবিতে এখন পর্যন্ত রোমান্টিক দৃশ্য ছিল না, তাই। তুমি তুমি আমাকে অপমান করছো বিক্রম, চেঁচিয়ে উঠল বসন্ত। আর তখনই কল্পনা ফিরে এলো এদিকে। বিক্রম অরিন্দমের দিকে তাকিয়ে বলল, আমি আবার কোথায় অপমান করতে গেলাম দাদা? আমি তো ক্যামেরা নিয়ে এসেছিলাম ছবি তুলব বলেই। কল্পনা মন্তব্য করল, অন্ধ হয়ে গেলে পৃথিবীর সবকিছু অন্ধকার হয়ে যায় বিক্রমবাবু। আপনি কিছু মনে করবেন না। অরিন্দম হেসে ফেলল। জীবন বড় বিচিত্র, কিন্তু সে আর কোনো উপলক্ষ হতে চায় না। কারণ এই কথার পর বসন্তর অভিযোগের আঙ্গুল তার দিকেই উঠবে অবধারিতভাবে। সে সহদেবকে বলল, অনেক সময় নষ্ট হয়েছে, এবার হাঁটা যাক। 3টে নাগাদ ওরা যেখানে পৌঁছালো তার আশেপাশে কোনো গাছপালা নেই। শীত কম লাগছে, হাওয়াও কমে এসেছে এবং পায়ের তলায় বরফের গুঁড়োগুলো একটু একটু করে শক্ত হচ্ছে। হঠাৎ ঠক্কর চিৎকার করে উঠল। মাটি থেকে কুড়িয়ে সে যে জিনিসটা দেখাচ্ছে তা দেখে থমকে দাঁড়ালো দলটা। অরিন্দম হাত বাড়িয়ে টর্চটা নিল। সহদেব জিজ্ঞাসা করল, এখানে কে টর্চ ফেলে যাবে? নিশ্চয়ই আগের দলটা এই বিলাসিতা করবে না। বিক্রম বলে উঠল, আরে এটা তো মিস্টার সেনের টর্চ। কাল সন্ধ্যাবেলায় আমি নিয়েছিলাম। সবাই ওর দিকে তাকালো। কেউ শব্দ বাই করল না। দলটা আবার হাঁটতে লাগলো। মিনিট 10 হাঁটার পর পুরো দলটা থমকে দাঁড়ালো। সামনে ধুধু বরফ। পড়ন্ত সূর্যের আলো সেই বরফে পড়ায়
রঙের ফোয়ারা উঠেছে সর্বত্র। কল্পনা বলল, আহ কি সুন্দর। অরিন্দম গাঢ় গলায় বলল, ভয়ঙ্কর সুন্দর। শেষ বিকেলে নরম রোদ সোহাগী নারীর মতো এলিয়ে রয়েছে আদিগন্ত বরফের ওপর, আর তার ছোঁয়ায় আশ্চর্য রূপসী হয়ে উঠেছে পৃথিবী। অবশ্য এই পৃথিবীকে কখনো দেখেনি অরিন্দম। সাদা বরফের শরীরে ওই রোদ যে রঙের ঝর্ণা বইয়ে দিচ্ছে তার কোনো তুলনা তার জানা নেই। মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে থাকতে হেসে ফেলল অরিন্দম। যে কোনো ভালো জিনিস দেখলেই তার কল্পনায় মহিলা এসে পড়ে, আর এই কারণে ক্রমাগত দায় বয়ে যেতে হচ্ছে তাকে। মেয়েদের সঙ্গ পেতে যে কোনো পুরুষেরই ভালো লাগে, কিন্তু যারা বঞ্চিত হয় তারাই নিন্দায় পঞ্চমুখ হয়ে ওঠে। শব্দটা কানে যাওয়া মাত্র চমকে পিছু ফিরল সে। বিক্রম ছবি তুলছে মনের আনন্দে। ক্যামেরা ঘুরিয়ে সে অরিন্দমকে ধরল, ধরে চেঁচিয়ে বলল, দাদা একটু মুভ করুন। কয়েক পা হাঁটল অরিন্দম, তারপরে সোজা ক্যামেরার দিকে এগিয়ে গেল। বিক্রম ওটাকে বন্ধ করে বলল, আউট অফ ফোকাস হয়ে গেল। অরিন্দম এক মুহূর্ত দাঁড়ালো, ফোকাসেও ধরতে পারবে না। এই ধরাচুড়ো পড়ার পর তোমার সঙ্গে আমার কোনো পার্থক্য নেই, বুঝলে? রাত্রিবাসের আয়োজন সম্পূর্ণ। শেরিংয়ের লোকজন তৎপরতার সঙ্গে তাঁবু টাঙিয়ে ফেলেছে একটা পাহাড়কে দেওয়াল রেখে। বরফের ওপর দিয়ে প্রায় সিকিমাইল হেঁটে এসেছে ওরা। এখন পর্যন্ত ভেঙে পড়া বিমানের কোনো হদিশ চোখে পড়েনি। সহদেব অবশ্য বলছে জায়গাটা খুঁজে বের করতে হবে, যে স্পটে পৌঁছে তা এখনো অনেক দূরে। দ্বিতীয়ত, মিস্টার সেন অথবা অগ্রবর্তী দলটির সঙ্গে তাদের ফারাক কতটা তাও বোঝা যাচ্ছে না। ওদের কোনো চিহ্নও নেই। হয় ওরা এগিয়ে যাওয়ার পর নতুন বরফ পড়েছে, নয় ওরা এগিয়েছে ভিন্ন রাস্তায়। এখন দলের প্রত্যেকের পোশাকই পাল্টে গিয়েছে। পায়ে বরফের জুতো উঠেছে। শরীর এবং পোশাকের ভার একত্রিত হয় নিজের ওপর প্রথম দিকে নিয়ন্ত্রণ আনা যাচ্ছিল না। এই সিকিমাইল পথে তেমন কোনো অসুবিধে হয়নি, কিন্তু সহদেব আগামীকাল আরও সতর্ক হয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। কাল থেকে দলটাকে দড়ি ব্যবহার করতে হবে বলে সে জানিয়েছে। কোন বরফ কতটা পাতলা, কোথায় খাদ লুকিয়ে আছে তা জানা সম্ভব নয়। আজ বরফের ওপর হাঁটার জন্য বিশেষভাবে তৈরি লাঠি ব্যবহার করেছে সবাই। জিনিসটা সত্যি উপকারে এসেছে। এটাও সহদেবের আবিষ্কার। যেন সুইচ টিপে আলো নিভিয়ে দেওয়ার মতো সূর্য ডুবল। বসন্ত জেনারেটর চালিয়েছে। শেরিং প্রথম দিকে কিন্তু কিন্তু করছিল। বরফের ওপর জেনারেটর চালানোই সে অভ্যস্ত নয়। শব্দ বিপত্তি ঘটাতে পারে। ঠিক হয়েছে, এর পরের ক্যাম্পে যখন চারপাশে বরফের পাহাড় খাড়া হয়ে থাকবে সেখানে জেনারেটর ব্যবহার করা হবে না। আজ একটু মজা হলো। দুটো তাঁবুর একটাই আজ দুজন লোক কম। বেশ বোঝা যাচ্ছিল বসন্ত চাইছে 6 জন সমান সংখ্যায় দুটো তাঁবুতে থাকুক। শেষ সিকিমাইল হাঁটার পর কল্পনা হঠাৎই বেশ কাহিল হয়ে পড়েছিল। এখানে পৌঁছে একদমই হাঁটাহাঁটি করেনি। সে এবার উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি বিক্রমবাবুদের ওখানে যাচ্ছি। বসন্ত চমকে উঠল, তুমি যাবে মানে? কথাটায় তো একটুও রহস্য নেই। আছে বলে মনে হচ্ছে সহদেব বাবু। কল্পনার গলা শীতল। সহদেব ম্যাপ নিয়ে আলোর সামনে বসে কি সব আঁকিবুকি কাটছিল। অবাক হয়ে মুখ ফিরিয়ে দেখল। বসন্ত ঝাঁঝালো গলায় বলল, তোমাকে যেতে হবে না। কেন, গেলে কি ক্ষতি হবে? আহ, বড্ড জিদ করছো। আমি চাই না তুমি ঠক্করের সঙ্গে এক তাঁবুতে থাকো। লোকটাকে তো তুমিও পছন্দ করো না। মিছেমিছি সমস্যা তৈরি করো না। পরিস্থিতি কি সবসময় একরকম থাকে? আর কে কি চাইছে সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি কি চাইছি সেটাই বড় কথা। অরিন্দম কাঠের বাক্সে বসে ওদের সংলাপ শুনছিল। সে ঠিক বুঝতে পারছিল না কল্পনা যা বলছে তার পেছনে অভিমান কাজ করছে কিনা। সে উঠে দাঁড়ালো। কল্পনা, ওই তাঁবুতে আমি যাব ঠিক করেছিলাম। তুমি বরং এখানেই থাকো। বসন্ত যখন চাইছে। আমি চাইছি মানে? বসন্ত প্রতিবাদ করার চেষ্টা করলো। ঠক্করের সঙ্গে ওর থাকাটা উচিত হবে, আপনিই বলুন। এই সময় শীতে কাঁপতে কাঁপতে বিক্রম তাঁবুতে ঢুকলো। ইম্পসিবল, আমি ওই তাঁবুতে থাকতে পারবো না। বসন্ত জিজ্ঞাসা করলো, কেন, আবার কি হলো? তাঁবুতে ঢোকার পর থেকে দেখছি কনস্ট্যান্ট আমার দিকে তাকিয়ে আছে, একদম খুনির চোখ। এক মুহূর্তের জন্যেও নজর সরালো না। আমি জিজ্ঞাসা করলাম কি দেখছে। ও শুধু একটু হাসলো, কথা বলল না। বসন্ত বলল, রাবিশ। ঠিক আছে, আমি থাকবো ওখানে। আমি থাকলে তো তোমার কোনো প্রবলেম হবে না। চলো আমার সঙ্গে। বসন্ত প্রায় জোর করেই বিক্রমকে নিয়ে বেরিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে হাসিতে ভেঙে পড়ল কল্পনা। শব্দটা যেন ফোয়ারার মতো ছিটকে উঠল। সহদেব জিজ্ঞাসা করল, কি হলো, হাসছেন কেন? হাসি থামালো কল্পনা।
হাসি পেল। জানেন, রাগ সবসময় অপকার করে না। অরিন্দম দা, আজ আপনার সঙ্গে অনেক রাত পর্যন্ত গল্প করব, আপত্তি আছে? মাথা নাড়ল অরিন্দম। আছে, আমি খুব টায়ার্ড। একটু মদ্যপান করে চটপট ঘুমিয়ে পড়তে হবে। ধুত, আপনি একদম বেরসিক। কল্পনা তার ট্রানজিস্টার বের করলো ব্যাগ থেকে। খুব মনোযোগ দিয়ে স্টেশন ধরার চেষ্টা করছে সে। অরিন্দম মেয়েটির দিকে তাকালো। হঠাৎ বেশ আত্মপ্রসাদ অনুভব করল সে। নিজেকে বড় করে তোলার মধ্যেও এক ধরনের চোরা সুখ আছে। মাঝরাত্রে ঘুম ভেঙে গেল অরিন্দমের। সে চোখের সামনে হাতের কবজি নিয়ে আসতেই সময়টা দেখতে পেল 11:20। অথচ মনে হচ্ছে মধ্যরাত। স্লিপিং ব্যাগের মধ্যেও একটা কনকনে ভাব যেন ঢুকে পড়েছে। তাঁবুর ভেতর এখন শুধু নিঃশ্বাসের শব্দ। বাইরে বাতাস বইছে, মাঝে মাঝে অদ্ভুত শব্দ হচ্ছে। অনেক ভেবে মনে হলো ওটা বরফ পড়ার হলেও হতে পারে, এবং এই রকম রাত্রে কেউ যদি হাঁটতে চায় তবে তার মৃত্যু অনিবার্য। মিস্টার সেনের জন্যে কষ্ট হলো অরিন্দমের। শুধু হিরে না, সেই সঙ্গে শেষ পর্যন্ত ভালোবাসার পেছনেও ছুটেছিলেন ভদ্রলোক। আজ লাচেন থেকে নিয়ে আসা দিশি মদ খুব কাজে দিয়েছে, কিন্তু এই যে ঘুম ভাঙল, তার জোড়া লাগার তো আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুটিংয়ের সময় তাদের পাহাড়ে থাকতে হয়েছিল, কিন্তু এভাবে বরফের মধ্যে বাস করতে হয়নি। বরফে তারা যেত শুটিংয়ের প্রয়োজনে। অরিন্দম একটু ঘুমের জন্য কাতর হলো। তার কাছে ঘুমের ওষুধ আছে, কলকাতায় তাকে প্রায়ই খেতে হয়, কিন্তু সেটাকে পেতে হলে স্লিপিং ব্যাগ এবং হ্যামক থেকে নামতে হবে, যেটা এই মুহূর্তে ভাবা যাচ্ছে না। অন্তত -4 নেমে গেছে তাপমাত্রা। সে নিঃশ্বাসের শব্দগুলো আলাদা করার চেষ্টা করলো। তারপরে আবিষ্কার করলো নিঃশ্বাস পড়ছে একজনেরই। হাসি পেল অরিন্দমের। জেনারেটর বন্ধ হয়েছে অনেকক্ষণ। তাঁবুর ভেতরে ঘন অন্ধকার, কিন্তু পৃথিবীর রহস্যময়ী নারীরা যে ঘুমের মধ্যেও শব্দহীন থাকেন, এটাই তার জানা ছিল না। শেষ পর্যন্ত ট্যাবলেট নিতে স্লিপিং ব্যাগ থেকে শরীরটাকে বের করল সে। ঠান্ডা যেন আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরছে। যদিও এখন তার শরীরে দার্জিলিংয়ের শীতের মোকাবেলা করার পোশাক, তবু মনে হচ্ছে এগুলো কিছুই নয়। যতটা সম্ভব ধরাচূড়া পরে নিল অরিন্দম। ছোট্ট টর্চ জেলে সুটকেসটাকে খুঁজল। সহদেব সেনের ঘুম বেশ গভীর। কিছু কিছু মানুষ এরকম সুখী হয়। ট্যাবলেট বের করেই খেয়াল হলো জল দরকার। এখন জল খাওয়ার চেষ্টা মানে আত্মহত্যার সামিল। খাবার দেওয়ার সময় শেরিংয়ের লোক 2 বোতল গরম জল দিয়ে গিয়েছিল। তার অবশিষ্ট এখন বরফ হয়ে গেছে নিশ্চয়ই। সে বাতাসের শব্দ শুনতে শুনতে টর্চ জেলে এগোতে গিয়ে নিজেই বরফ হয়ে গেল যেন। কল্পনা নেই, ওর হ্যামকটা খালি। স্লিপিং ব্যাগ নিরীহের মতো পড়ে রয়েছে। সে তাঁবুর ভেতরটা টর্চ ঘুরিয়ে দেখল। এত রাত্রে কোথায় গেল মেয়েটা? কি করবে প্রথমে ভাবতে পারছিল না অরিন্দম। প্রয়োজনে এই ঠান্ডায় বাইরে গেলে কেউ এতক্ষণ না ফিরে আসবে না। অনেকক্ষণ সে জেগে আছে, কিন্তু কোনো পায়ের আওয়াজ কানে আসেনি। সহদেবকে ডাকতে গিয়েও মত পাল্টালো সে। কিন্তু সন্ধ্যাবেলায় বসন্তর সঙ্গে যে গলায় কথা বলেছে, থক্করের সঙ্গে থাকবে বলে যেভাবে জিদ ধরেছিল, তাতে বোঝা গেছে ওদের মধ্যে কোনো ব্যাপারে চরম অশান্তি হয়ে গেছে। ট্রানজিস্টার খুলতে চেষ্টা করার পর মেয়েটা আর কারো সঙ্গে কথা বলেনি। অভিমানের সঙ্গে ক্রোধ মিশলে মেয়েদের বোধশক্তি সচরাচর অকেজো হয়ে যায়। এক্ষেত্রে কল্পনা যদি আত্মহত্যা করতে চেষ্টা করে, তাহলে আধ ঘন্টার জন্যে বাইরে হেঁটে বেড়ানোই যথেষ্ট। দ্রুত বরফের জুতো এবং বাকি পোশাকগুলো গলিয়ে নিয়ে এক হাতে লাঠি, অন্য হাতে টর্চ নিয়ে তাঁবুর বাইরে এসে দাঁড়ালো সে। হাওয়ার ধার এখন যে কোনো ব্লেডকেও হার মানাবে। নতুন বরফ পড়ছে চারধারে। তাঁবুটার শরীরে পুরু হয়ে লেপ্টে আছে। অন্ধকার এখন অনেক ফিকে, কিন্তু ঘন কুয়াশার মতো ধোঁয়াটে। এমনকি আশপাশের তাঁবুগুলোকেও ভালো করে দেখা যাচ্ছে না। এই অবস্থায় সে কোথায় খুঁজতে যাবে মেয়েটাকে? একমাত্র শেরিং তার লোকজন নিয়ে সাহায্য করতে পারে এ সময়। বসন্তকে ডেকে তোলা উচিত। অরিন্দম টর্চ জ্বালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই শরীরে তুষারের ছোঁয়া লাগলো। বাতাসে কি মিশে আছে ওগুলো? মাথা নিচু করে হাঁটছিল সে। ঠক্করদের তাঁবুর সামনে দাঁড়িয়ে বুঝতে পারল এখান থেকে চেঁচিয়ে ডাকলেও কারো ঘুম ভাঙবে না। সে তাঁবুর দরজাটা খোলার জন্যে হাতড়াতে লাগলো। শোয়ার সময় সন্ধ্যাবেলায় হাতে উলের গ্লাভস ছিল। এখন তার আঙুলের ডগা ভিজে উঠতেই বিদ্যুতের মতো কনকনানিটা শরীরে ছড়ালো। ভেতরে কি পায়ের আওয়াজ হলো? কেন জানে না অরিন্দম চকিতেই নিজেকে সরিয়ে নিল অনেকটা। হয়তো লাচেনের রাতের স্মৃতি তাকে সক্রিয় হতে সাহায্য করলো।
দরজাটা খুলে গেল, কিন্তু কোনো মানুষের মুখ দেখা যাচ্ছে না। চাপা গলায় অরিন্দম ডাকলো, বসন্ত। সে নিজের গলার স্বর চিনতে পারছিল না। আরে বাস, হিরো সাহেব আপ। ঠক্করকে দেখা গেল দরজায়, ছুরি হাতে এগিয়ে এসেছে। আমি ভাবলাম কোন নয়া দুশ্মন, খুব ঠান্ডা, কি বলেন? বসন্তকে ডেকে দাও, অরিন্দম আদেশের ভঙ্গিতে বলল। ঈশ্বর আর প্রেম যখন কোনো মানুষকে ডাকে, তখন সে আমাদের ডাক শুনবে কি করে? ঠক্কর চাপা গলায় হাসল। আসুন হিরো সাহেব, ভেতরে আসুন, নইলে আপনাকেও ডাক শুনতে হবে। তাঁবুর ভেতরে ঢুকে টর্চের আলো ঘুরিয়ে অরিন্দম বুঝতে পারল বসন্ত নেই। বিক্রম নাক ডাকিয়ে ঘুমাচ্ছে মাথা মুড়ি দিয়ে। ঠক্কর আবার হাসল। ডাইরেক্টর সাহেব এখন হিরো হয়ে গিয়েছেন। কখন বেরিয়েছে ও? অরিন্দম টের পাচ্ছিল কল্পনার জন্যে তার উদ্বেগ এখন আগের মতো নেই। কমসে কম আধ ঘন্টা। আমি তো একটু আগে ড্রামা শুনে এলাম কিচেনের তাঁবুতে, ওটা তো খালি ছিল। ড্রামা? কি যা তা বলছো? কিচেনের তাঁবুতে ওরা গিয়েছে? ছেড়ে দিন ওসব কথা হিরো সাহেব, আপনার সঙ্গে আমার একটা হিসাব আছে। কি ব্যাপার? আমি আমার কাজের কোনো সাক্ষী রাখি না, সেটা একটা ব্যাপার। আর 2 নম্বরটাই এখন সবচেয়ে জরুরি। এ শালা ফিল্মের বাক্স যে পাওয়া যাবে না তা সবাই জানে। আমাকে ভালো টাকা দেওয়া হয়েছে তাই যাচ্ছি, কিন্তু কেন যাচ্ছি তা আপনি জানেন? ফটো খিঁচতে হবে। এ শালা ক্যামেরাম্যানকে তাই সঙ্গে রাখতে হবে, বাকি সব বিলকুল বাদ। হিসাবটা আমার ঠিক হবে সেইভাবে যা আপনি চান। আমি তোমার কথা বুঝতে পারছি না, ওরা কোথায়? দাঁড়ান দাঁড়ান, এর মধ্যে না বোঝার কি আছে? হীরের বাক্সটা যদি পাওয়া যায়, তাহলে আপনি আমার সঙ্গে আধা আধিতে আছেন। টর্চ জ্বালা ছিল, তার আলো সরাসরি ঠক্করের মুখে নয়, তবু তার আদল দেখতে পাচ্ছিল অরিন্দম। সে পাল্টা প্রশ্ন করল, হীরের খবর পেলে কোথায়? আপনি একা নিজেকে কেন শের ভাবছেন? মেয়ে ছেলেটা একটা কুত্তাকে নিয়ে এসেছিল, এখন সেই কুত্তা বাঘ হয়ে গেছে। লাচেনে আপনি বাঘের মুখে পড়তে গিয়েও বেঁচে গেছেন। তুমি আমাকে ফলো করেছিলে সে রাতে। এই টিমে আমি একমাত্র আপনাকেই। ছোড় দিন, হিসাবটা ওইভাবে হবে? তোমার মাথা খারাপ? যাদের হিরে তারা চলে গেছে আমাদের আগে। ঠক্কর হাসল। যাক না, খুঁজে যদি পাই তো বহুত আচ্ছা, আমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না। এবার অরিন্দমের মেরুদণ্ডে যেন বরফের ছোঁয়া লাগলো। স্পন্সর কোম্পানি একজন খুনিকে পাঠিয়েছে দায়িত্ব দিয়ে, এবং তখনই তার মনে পড়ল রিভলভারটা তাড়াহুড়োয় নিয়ে আসা হয়নি। ওটা রয়ে গেছে স্লিপিং ব্যাগের ভেতরেই। ছুরি হাতে লোকটার মোকাবেলা করার কোনো ক্ষমতা তার নেই। এই সময় ঠক্কর প্রশ্ন করল, ফিন এক বাত হিরো সাহেব, লাচেনে সমস্ত ঘটনাটা দেখার পর আপনি কাউকে বলেননি কেন? তুমি সেদিন কাজটা না করলে মিস্টার সেনকে বাঁচানো যেত না। এটা জবাব হলো না। যাক, আপনি কি হিসাব করলেন বলুন? ভেবে দেখি ঠক্কর, এত জলদি কোনো উত্তর হয় না। বেশ, ভাবুন। আপনার সঙ্গে রিভলভার আছে, কিন্তু আমার ছুরি রিভলভারের চেয়ে কম জলদি কাজ করে না। হিসাবটা তাহলে কালকের রাত পর্যন্ত তোলা থাক। বাইরে বেরিয়ে এলো অরিন্দম, কিন্তু সে প্রতি মুহূর্তে একটা দুর্ঘটনার আশঙ্কা করছিল। তাঁবু থেকে উড়ে আসতে পারে যে ছুরিটা, তার কর্মক্ষমতা সে লাচেনে দেখেছে। সাক্ষীকে কোনো খুনি বাঁচিয়ে রাখে না, কিন্তু যেহেতু তার কাছে রিভলভার আছে, তাই লোকটার ধারণা। অরিন্দম জোরে হাঁটতে লাগলো। তাঁবুর ভেতর ফিরে এসে অরিন্দম দেখল সহদেব তেমনি ঘুমাচ্ছে। কল্পনার হ্যামক এখনো শূন্য। হালকা হয়ে স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে যাওয়ার পরও কাঁপুনি যাচ্ছিল না। রিভলভারের শরীর ছুঁতেই মনে হলো ওটা বরফ হয়ে রয়েছে। হাতের ঘষায় সেটাকে উত্তপ্ত করতে করতে ঠক্কর সম্পর্কে অস্বস্তিটা কেটে গেল। আজ হোক বা কাল একটা ফয়সালা করতেই হবে, কিন্তু কোন কারণে? এই মারাত্মক ঠান্ডাতেও কিচেনের তাঁবুতে বসন্তের সঙ্গে কথা বলতে গেল। যেরকম মনোমালিন্য চলছিল, বিকেলে যেভাবে ওরা বিচ্ছিন্ন হয়েছিল, তাতে এই রকম ঘটনা আশা করাই যায় না। কিন্তু কি কথা বলছে ওরা? বসন্ত কি ওকে ডাকতে এখানে এসেছিল, নাকি আগে থেকেই এরকম পরিকল্পনা করা ছিল? ঘুম আসছিল না, এবং সেই সময় তাঁবুর গায়ে মানুষের ছোঁয়া লাগতে সে নিশ্চল হলো। অন্ধকারেও বোঝা যাচ্ছে ভেতরে ঢুকেছে কেউ। তারপরেই চাপা গলায় কেউ বলল, ঠিক আছে? কল্পনার গলা। গুড নাইট। গুড নাইট। আরও কয়েক মুহূর্ত। কল্পনা হ্যামকে উঠল। খুব চাপা গলায় একটা গুনগুনানি বাজল। এটা কোনো রবীন্দ্রসঙ্গীতের সুর। পূজা আর প্রেম, দুঃখ আর সুখ যার গানে একাকার হয়ে যায়, তার সুরের সূত্র খুঁজতে যাওয়াটাই বোকামি।